হচ্ছে যাদের স্টেবল আয়নিক স্টেটে অরবিটাল গুলা পার্শিয়ালি ফিল্ড থাকে। এখন পার্শিয়ালি ফিল্ড মানে কি হতে পারে? ফার্স্ট কথা হচ্ছে একদম শূন্য থাকতে পারবে না, আর সেকেন্ড কথা হচ্ছে একদম ফুলফিল থাকতে পারবে না, মানে 10টার মধ্যে 10 on 10 হইতে পারবে না। এছাড়া যাই থাকুক না কেন আমরা সেটাকে বলবো পার্শিয়ালি ফিল্ড। দ্যাট মিনস যদি স্টেবল আয়নিক স্টেটে 1 থেকে 9টা থাকে ইলেকট্রন, তখন আমরা সেই এলিমেন্ট গুলাকে ট্রানজিশন এলিমেন্ট বলবো। বুঝতে পারছো? আমি বুঝছো? জি ভাই। তোমরা একটা কাজ করো আগে, Fe2+ আর Fe3+ ইলেকট্রনিক কনফিগারেশন গুলো খাতায় একটু লিখো তো। আহবাউ থেকে কিন্তু ইলেকট্রন যখন বের হবে তখন কিন্তু সে আহবাউ প্রিন্সিপাল ফলো করে বের হয় না, যে সবচেয়ে বেশি শক্তি মানে 3D থেকে আগে বের হবে তারপর 4s। ব্যাপারটা কিন্তু এমন না। বের হওয়ার সময় কিন্তু সে আউটার মোস্ট শেল থেকে আগে বের হবে, তারপর পরেরটা থেকে বের হবে। দ্যাট মিনস আগে 4s থেকে বের হবে, তারপর আরেকটা 3D থেকে বের হবে। যদি Fe2+ হয় তাহলে শুধুমাত্র 4s থেকে দুইটা বের হবে। Fe2+ কি সবার এটার সাথে মিলছে কিনা একটু চেক করে দেখো খালি। জিনিসটা শেখানোর জন্যই এটা লিখতে বললাম যে অলওয়েজ আউটার মোস্ট শেল থেকে আগে বের হবে। এনার্জি কি ডাজন্ট ম্যাটার। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমরা জানি আয়রনের দুইটা স্টেবল আয়নিক স্টেট হচ্ছে Fe2+ আর Fe3+। এই স্টেট গুলাতে যেহেতু তারা পার্শিয়ালি ফিল্ড, এই জন্য এদেরকে আমরা বলতেছি ট্রানজিশন এলিমেন্ট। আয়রন হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট। যদি কোশ্চেন আসে কেন আয়রন ট্রানজিশন এলিমেন্ট, তখন আমরা দেখাবো তার স্টেবল আয়নিক স্টেট Fe2+, Fe3+, ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবো সে পার্শিয়ালি ফিল্ড, দ্যাটস ওয়াই সে ট্রানজিশন এলিমেন্ট। এটা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। মাহিন বুঝছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের বইয়ে তো অনেক কিছু আছে। পি ব্লকে দেখলাম যে এখানে তো অনেক শর্ট শর্ট করে লেখা, কিন্তু বইয়ে তো অনেকগুলো পয়েন্টস দাও, ওগুলো কি পড়তে হবে না? ওগুলো আসলে লেস ইম্পর্টেন্ট পয়েন্ট। আসলে মানে বইয়ে তো অনেক ইনফরমেশন দেওয়া, সবকিছু আমরা আসলে মনে রাখতে পারি না। আর মেইন কথা হচ্ছে সবকিছু পরীক্ষাতে আসে না। তো এইখানে যেগুলো পরীক্ষাতে নর্মালি আসার মতো জিনিস সেগুলাই শর্টকাটে দেখানো হয়েছে। মানে আমরা বোর্ড পেটি সলভ করতে গেলে দেখবো যে প্রতিটা মোস্ট অফ দ্য জিনিস আমরা অলরেডি জানি আর কি। যেমন এই রিয়েকশনটা ধাতব অক্সাইড ধাতব সালফাইড গঠন, এটা পরীক্ষায় তেমন একটা আসে না। বা অধাতব অক্সাইড কি করতেছে না করতেছে, এই অনেক ইনফরমেশন আসলে বলা যায়, বা সবকিছু আসলে আমাদের পরীক্ষার জন্য দরকার নাই। জ্ঞান অর্জনের জন্য চাইলে রিডিং করে দেখতে পারো, পরীক্ষায় খুব একটা কাজে লাগবে না। পরীক্ষায় যে জিনিসগুলো আসে নর্মালি এত বছর ধরে আসতেছে, সেগুলাই হচ্ছে শর্টকাটে স্লাইডে দেওয়া। আচ্ছা ভাই, Fe+ কি পসিবল না? বুঝি নাই। Fe+ নর্মালি কম হয় না। মানে এখানে আসলে ডি ব্লকের জন্য কোনো ব্যাখ্যা নাই যে তুমি এটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখে বুঝতে পারবা তার স্টেবল আয়নিক স্টেট কি, এরকম কোনো ব্যাপার নাই। যেমন গ্রুপ 1-এ আমরা দেখেই বুঝতেছি যে Na+ এর জন্য সুন্দর মতো অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি এটা তার স্টেবল স্টেট। বা গ্রুপ 17 এর জন্য আমরা দেখতেছি যে সুন্দর মতো তার অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে, এই জন্য এটা তার স্টেবল স্টেট। বা ডি ব্লকের জন্য ওভাবে আসলে দেখে বোঝা যায় না যে কোনটা তার স্টেবল স্টেট, এটা জানতে হয় আগে থেকেই। তো এফির কেসে Fe2+ আর 3+ শুধুমাত্র স্টেবল, Fe+টা স্টেবল না। ভাইয়া আর ইলেকট্রন বের হওয়ার সময় কি ভাইয়া হাফ ফিল্ড শেলের রুলটাও ফলো করে না? না, ইলেকট্রন বের হওয়ার সময় অলওয়েজ জাস্ট আউটার মোস্ট শেল থেকে বের হবে। ওকে। হাফ ফিল্ড থেকে যদি বের হইতো Fe2+ এ আসলে 4s এ একটা থাকতো, 3D তে একটা থাকতো, 5টা থাকতো, তাই না? জি ভাই। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন।
মেবি আগেও দেখছো হয়তো, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এদেরকে কেন ট্রানজিশন মেটাল বলা হয় না? ফার্স্টে আমাদের এটা অ্যান্সার করার জন্য দুইটা ইনফরমেশন জানা লাগবে, যে স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়নিক স্টেট হচ্ছে Sc3+, আর জিঙ্কের স্টেবল আয়নিক স্টেট হচ্ছে Zn2+। এখন তোমরা খাতার মধ্যে এই দুইটা স্টেট একটু লিখো, ইলেকট্রনিক কনফিগারেশন একটু লেখো, স্ক্যান্ডিয়াম 3+ আর Zn2+, এই দুইটার ইলেকট্রনিক কনফিগারেশন খাতায় একটু লিখো। Sc3+, দেখো তো একটু মিলায় নাও তো এটার সাথে মিললো কিনা। 3D10 কেন হবে? 3টা বাদ চলে যাচ্ছে না 21 থেকে? 3D কোনটা, জিঙ্কের কথা বলতেছো? নিচে না ভাইয়া, স্ক্যান্ডিয়ামটা। জিঙ্কা তো দুইটা যাচ্ছে। হ্যাঁ, স্ক্যান্ডিয়ামের কথা বলছি। স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম না, 3D1 4s2, জি ভাইয়া। 3টা গেলে 4s থেকে 2টা গেল, 3D থেকে একটা গেল, এর জন্য 3D0 4s0। ও আচ্ছা, এটা 0, আমি 10 ভাবছিলাম। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়ামের হচ্ছে একদম 0, মানে একদম ফাঁকা অরবিটাল, আর জিঙ্কের হচ্ছে একদম পরিপূর্ণ অরবিটাল। যেহেতু আমরা ফাঁকা বা পরিপূর্ণ কোনোটাকে একসেপ্ট করতেছি না, মানে 1 থেকে 9 এর মধ্যে নাই, দ্যাটস ওয়াই তারা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 2 নাম্বারের জন্য আসে আর কি, নরমালি 3-4 আসে না। এটা সবার কাছে ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া, ক্লিয়ার। কপারের কেসটা একটু ইন্টারেস্টিং। কপারের একটা আয়নিক স্টেট হচ্ছে লটা ফলো করে, আবার আরেকটা আয়নিক স্টেট হচ্ছে ফলো করে না। কপার প্লাস যখন আমরা দেখব তখন দেখবো তার 3D10, আবার কপার 2+ হচ্ছে 3D9। এখন এই কপার 2+ টাই আসলে বেশি স্টেবল, মোস্ট অফ দ্য কেসে কপার 2+ টাই বেশি স্টেবল কপার প্লাসের চেয়ে। আমরা কপার প্লাসের যৌগ যে দেখি না তা না, যেমন কিউপ্রাস অক্সাইড, এটা একটা কপারের যৌগ, বাট তার চেয়ে বেশি অ্যাভেইলেবল বা তার চেয়ে বেশি স্টেবল হচ্ছে কিউপ্রিক অক্সাইড, যেখানে কপারের ব্যালেন্সি হচ্ছে 2, আর এই জায়গাতে কপারের ব্যালেন্সি হচ্ছে 1। মানে সহজ কথায় কপার 2+ টা হচ্ছে বেশি মোর স্টেবল দেন কপার 1+, এবং কপার 2+ টা আমরা দেখতে পাচ্ছি পার্শিয়ালি ফিল্ড, এই যে 3D9। দ্যাটস ওয়াই আমরা কপারকে একটা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। নাফিস জি ভাইয়া, বুঝছো? বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে এখান থেকে কি কি টাইপ প্রশ্ন আসছে এ পর্যন্ত। প্রথম হচ্ছে সকল all transition element are d block element, but all d block elements are not transition element। তো আমরা সেটাকে দুইটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব। ফার্স্টে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, although তারা d block element কিন্তু তারা ট্রানজিশন এলিমেন্ট না, এটা। আর সেকেন্ডলি তারা d block এলিমেন্ট আবার ট্রানজিশন এলিমেন্ট। সো এই দুইটা এক্সাম্পল দিয়ে আমরা কি কোশ্চেনটা ব্যাখ্যা করতে পারবো না? জি ভাইয়া। করা যাবে। দেন কোশ্চেন 4 যেটা A21, মানে স্ক্যান্ডিয়াম আর কপার 29 তো কপার, হ্যাঁ, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কোনটা ট্রানজিশন হবে কোনটা ট্রানজিশন হবে না, এটা কি ব্যাখ্যা করা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। সেম ভাবে করা যাবে। অলরাইট। দেন নেক্সট, although সোডিয়ামের ব্যালেন্সিটা ফিক্সড, বাট আয়রনের ব্যালেন্সি হচ্ছে চেঞ্জিং, ভ্যারিয়েবল ব্যালেন্সি। বা আয়রনের জায়গায় যে কোনো কিছু দিতে পারে, এখানে আয়রনের জায়গায় কপার দিতে পারে, ম্যাঙ্গানিজ দিতে পারে, যে কোনো ট্রানজিশন এলিমেন্টে দিতে পারে। আসলে যদি এরকম কিছু আসে তখন আমরা কি বলবো কেন আয়রন ভ্যারিয়েবল ব্যালেন্সি শো করে? বিকজ সোডিয়াম যখন একটা ইলেকট্রন লস করে তখন সে অক্টেট পেয়ে যাচ্ছে, একটু আগে যেটা বললাম, মানে এখানে তো একটাই পসিবল দেখিয়ে বুঝতেছি আমরা, তাই না? কিন্তু আয়রনে হচ্ছে এখানে মোর দেন 1 থাকতেই পারে, Fe2+ Fe3+ হতেই পারে, কোনোটাতে এসে ওভাবে অক্টেট লাভ করতেছে না। এই জন্য এই Fe এর কেসে
ভ্যারিয়েবল ব্যালেন্সিটা প্রযোজ্য। এটা একটা কোশ্চেন যে why transition element shows variable balance। আমরা যে বলতেছি যে ট্রানজিশন এলিমেন্টে সবকিছুতেই অনেকগুলো বলতেছিলাম যে একটা কথা একটু আগে, ট্রানজিশন এলিমেন্ট আসলে দেখে বোঝা যায় না তার স্টেবল আয়নিক স্টেট কেমন হবে। যেমন গ্রুপ 1 এর জন্য আমরা জানি স্টেবল আয়নিক স্টেট অবশ্যই +1, বা গ্রুপ 2 এর জন্য স্টেবল আয়নিক স্টেট অলওয়েজ +2, অথবা গ্রুপ 17 এর জন্য স্টেবল আয়নিক স্টেট হচ্ছে অলওয়েজ -1। এগুলো তো আমরা জানি নাকি? জি ভাই। জি ভাইয়া। কিন্তু ট্রানজিশনের জন্য সেভাবে আমরা জানি না, কোনো কিছু ফিক্স না, ভ্যারিয়েবল ব্যালেন্স হিসেবে দেখা এক এক সময় এক একটা। এটার এটাই জানতে চাওয়া হচ্ছে, এটার কেন এরকম হচ্ছে এটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে মেইন কথাটা হচ্ছে 3D আর 4s। 4s এর শক্তি হচ্ছে 4 আর 3D এর শক্তি হচ্ছে 5। অলদো এখানে দেখা যাচ্ছে 3D এর শক্তিটা বেশি, এটা ট্রু, 3D এর শক্তিটা বেশি, বাট এটা আসলে অত পুরো এক বেশি না। মানে কি, আমরা আগে একটা জিনিস দেখছিলাম মেবি যে 4p আর 3D এর মধ্যে কে বেশি স্ট্রঙ্গার, মানে কে সরি কার শক্তিটা বেশি? 3D। না, 4p। 4p দুইটা যোগফলই 5 হলে আচ্ছা, আমরা P। দেখবো যেটার n এর সংখ্যাটা বেশি, হ্যাঁ। তাই না? অবগততে আমরা এই জিনিসটা পড়ছিলাম, মানে এর এক্সটেনশনে, যে সমান হয়ে গেলে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা দেখবো। তার মানে এই 4টা আসলে 4 না, 4 এর চেয়ে একটু বেশি মিনিং বিয়ার করতেছে। So, এটার জন্যই এই 4s আর 3D, যদিও 3D শক্তিটা একটু বেশি বাট খুব একটা বেশি না, মানে 3D এর শক্তি 4s এর চেয়ে সামান্য ব্যবধানে বেশি। আমার কথাটা কি বুঝতেছো সবাই? জি জি ভাইয়া। জি জি ভাই। ভাইয়া। ভাই লাস্টের কথা একটু রিপিট করবেন, কোনটা শক্তি বেশি? 3D এর শক্তি সামান্য একটু। বেশি, 3D এর শক্তি বেশি কিন্তু খুব একটা বেশি না। মানে 4s আর 4p এর যে ডিফারেন্স, এক ডিফারেন্স, তাই না? 4s এর শক্তি হচ্ছে 4 আর 4p এর শক্তি হচ্ছে 5, নাকি? জি ভাইয়া। 3D এর শক্তি 5, 4s এর শক্তি 4। এইখানে যে ডিফারেন্সটা 4 আর 5 এর, এখানে 4 আর 5 এর ডিফারেন্সটা তার চেয়ে কম, বিকজ এখানে n এর ভ্যালু 3, এখানে n এর ভ্যালু 4। এখানে n এর ভ্যালু 4 হওয়ার জন্য সে সামান্য একটু আগায় থাকবে 4 এর চেয়ে, বা আমরা বলতে পারি এটা 5 এর চেয়ে সামান্য একটু কম থাকবে। যেভাবে চিন্তা করো, এদের এনার্জি ডিফারেন্সটা অত হিউজ না আর কি। এটা কি সবার কাছে ক্লিয়ার এই পয়েন্টটা? জি ক্লিয়ার। জি জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে একটা কজ যে তাদের মধ্যে এনার্জির আসলে খুব একটা ডিফারেন্স নাই। এজন্য আমরা সহজেই 3D বাদ দিয়ে 4s থেকেও ইলেকট্রন বের করে ফেললেও খুব একটা প্রবলেম হচ্ছে না, তার সে স্টেবল থাকতেছে, তার এনার্জি ডিফারেন্সটা খুব কম। আর সেকেন্ড কেস হচ্ছে তার ডি অরবিটালটা হচ্ছে অসম্পূর্ণ। তার মানে তুমি ডি অরবিটাল থেকে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন সরাও বা একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন যোগ করো, সে কিন্তু স্টেবল হইতেছে না কোনোভাবেই পুরোপুরি, মানে অক্টেট লাভ করতে পারতেছে না, বা গ্রুপ 17 বা গ্রুপ 1-2 এর মতো অক্টেট লাভ করতে পারতেছে না। তাই তার মধ্যে আসলে সে একটাও ছাড়তে পারে, দুইটাও ছাড়তে পারে, এরকম ভ্যারিয়েবল একটা অবস্থা দেখা যায়, যেহেতু কোনোটাতেই সে একদম পূর্ণাঙ্গ অক্টেট অর্জন করতে পারতেছে না অপূর্ণ ডি অরবিটালের জন্য। সো মূলত এই দুইটা কজেই সে ভ্যারিয়েবল ভ্যালেন্সিটা শো করে। এই দুইটা আচ্ছা পয়েন্ট ভাইয়া, হচ্ছে 3p থেকে যে 3d তে আনতো এক্সাইটেড হয়ে গেলে ওইটা কি ডি ব্লকে হয় না? কোনটা থেকে কোথায় যাচ্ছে? 3p থেকে যে এক্সাইটেড হয়ে গেলে 3d তে চলে আসতো ইলেকট্রন। 3p থেকে এক্সাইটেড হয়ে 3d তে চলে যাচ্ছে, হতে পারে। এটা আসলে এলিমেন্ট মানে এলিমেন্ট ওয়াইজ ভ্যারি করে, যে একদমই হবে না এরকমও বলা যায় না। যদি ডি অরবিটালে ফাঁকা জায়গা থাকে তাহলে হতে পারে। জি ভাই। আচ্ছা, আমরা ক্যারেক্টারিস্টিক গুলো একটু এমসিকিউ এর জন্য দেখে নিব একবার। হাই বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এগুলো এমসিকিউ তে আসে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ডি ব্লক এলিমেন্ট? সেকেন্ডলি হচ্ছে কালারফুল কম্পাউন্ড, ডি ব্লক মৌলগুলো কালারফুল কম্পাউন্ড ফর্ম করে, সরি ডি ব্লক না, ট্রানজিশন এলিমেন্ট। দেন হচ্ছে ভ্যারিয়েবল ব্যালেন্সে শো করে, কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, ক্যাটালাইসিস শো করে, মানে তাদেরকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা যায়,
এবং তারা ম্যাগনেটিক প্রপার্টি শো করে। এগুলো এমসিকিউর জন্য আমরা মনে রাখবো। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে কি 3 to 12 এ সবগুলাই ট্রানজিশনাল এলিমেন্ট। দাঁড়ান পিরিয়ডিক টেবিলটা ওপেন করি। আচ্ছা, আমি আসলে সবগুলার জানি না, তবে এখানে মানে কোনটা কোনটা ট্রানজিশন এলিমেন্ট না, এখানে প্রত্যেকটা আমি জানি না। স্ক্যান্ডিয়াম না, জিঙ্ক না, ক্যাডমিয়াম না, এইচজি না, এগুলো আমার জানা। আর বাকিগুলো আমার আপাতত আরো কিছু আছে কিনা আমি আসলে ঠিক জানি না। এটা হইতে পারে, তার জুম করা যাচ্ছে না কেন? এটার নাম কি? আর এখানে হ্যাঁ আমার জানা মতে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, আর এই যে দুইটা বললাম সিডি, ক্যাডমিয়াম আর মার্কারি, এগুলা হচ্ছে ট্রানজিশন মেটাল না। এছাড়া বাকি সবগুলাই হচ্ছে আমার জানা মতো ট্রানজিশন মেটাল। বাট আরো কিছু আছে কিনা আমি ঠিক জানি না আসলে। তার আমাদের পরীক্ষার জন্য জিঙ্ক আর স্ক্যান্ডিয়ামই হচ্ছে ইম্পর্টেন্ট, আর বাকিগুলো নরমালি পরীক্ষাতে আসে না। জন্য আমাদের এসিড এর সাথে রিঅ্যাকশন দেখাতে হবে, বেইজের সাথে রিঅ্যাকশন দেখাতে হবে। যদি আমরা দেখি যে সে এসিড এবং বেইজ দুটোর সাথেই রিঅ্যাক্ট করে, তখন আমরা বুঝবো সে হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। মানে অ্যামফোটেরিক অক্সাইড মানে হচ্ছে যে অক্সাইডটা এসিড আর বেস দুইজনের সাথে রিঅ্যাক্ট করে, অর এসিড আর বেস দুইটা প্রপার্টি সে শো করে। হ্যাঁ, এটা কি বুঝতে পারছি? এরকম যে যে ক্যাটায়নের এনার্জি বেশি আর অ্যানায়নের কম, তখন এটা হবে? না না না, এরকম কিছু নাই। মানে যার যার এই দুইটা প্রপার্টি থাকে তাদেরকে মানে যার অ্যাসিড আর বেসিক এই দুইটা প্রপার্টি থাকে তাকে অ্যামফোটেরিক অক্সাইড বলতে পারি। আর তুমি যদি এক্সাম্পল জানতে চাও, এক্সাম্পল হচ্ছে জিঙ্ক হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড, এই অক্সাইড গুলা হচ্ছে মূলত অ্যামফোটেরিক। আর যদি মানে বেস জিনিসটা কি আসলে জিনিস মানে হচ্ছে সহজ কথায় যাদের এই দুইটা প্রপার্টি থাকে। আর একেবারে যদি সবকিছু তাহলে হচ্ছে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, অ্যান্টিমনি, টিন, লিড, জিঙ্ক, আমার জানা মতে এগুলাই হচ্ছে অ্যামফোটেরিক। তবে আমাদের পরীক্ষার জন্য অ্যালুমিনিয়ামটা ইম্পর্টেন্ট। তবে তোমরা লিখে রাখতে পারো বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, অ্যান্টিমনি, টিন, লিড, জিঙ্ক, এরা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। যদি কখনো এমসিকিউ তে আসে তার জন্য কাজে লাগতে পারে। আবার বলেন তো ভাই। বেরিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, অ্যান্টিমনি, লেড, জিঙ্ক, টিন, এর বাইরে মেবি আর নাই। আরেকটা ছিল কিনা ডি ব্লকে, ভ্যানাডিয়াম V2O5, ভ্যানাডিয়াম অক্সাইড, এটাও একটা অ্যামফোটেরিক অক্সাইড। প্লাস 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 ক্রোমিয়াম অক্সাইড, Cr2O3, যদিও এটা আমাদের খুব একটা পরিচিত কম্পাউন্ড না। ক্রোমিয়াম অক্সাইডও একটা অ্যামফোটেরিক অক্সাইড। এগুলোই মূলত, এর বাইরে নরমালি আমাদের আসলে অ্যালুমিনিয়াম ছাড়া কোনোটাই লাগে না। জি ভাই। ও ওয়েট, আমি একটু ভুল বলছি। ক্রোমিয়ামটা কেটে দাও লিস্ট থেকে, ক্রোমিয়ামটা বাদ দিয়ে দাও লিস্ট থেকে, বাকিগুলো রাখো। ক্রোমিয়ামটা অ্যাসিডিক অক্সাইড। জি ভাই। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে ডি ব্লকের কিছু ক্যারেক্টারিস্টিক্স। এখানে কোনো ফিক্স প্যাটার্ন কি ফলো করতেছে? না, ফিক্স কোনো প্যাটার্ন তারা ফলো করতেছে না আসলে। যেমন এখানে দেখো, নরমালি আমরা পিরিয়ড টেবিলটাতে এটা দেখি যে ডান থেকে বামে গেলে বাড়ে অথবা বাম থেকে ডানে গেলে বাড়ে, এরকম কোন একটা ফর্মুলা প্যাটার্ন তারা ফলো করে। এখানে এরকম কিছু দেখা যাচ্ছে না। দেখো এখানে বাড়তেছে বাড়তেছে, কমতেছে কমতেছে, আবার বাড়তেছে, মানে এই ডি ব্লকের কোনো হুঁশ ঠিকানা নাই। এটা একটা ভালো জিনিস যে আমাদের এটা মুখস্থ করা লাগতেছে না। এখানে তোমার নরমালি এরকম কোশ্চেন আসে না ডি ব্লক থেকে যে এখানে কারটা বেশি।
এখানে কার বয়লিং পয়েন্ট বা কার মেল্টিং পয়েন্ট বেশি, এরকম কোয়েশ্চেন নর্মালি ডি ব্লক থেকে আসে না। আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, এদের মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে তাদের চার্জ ডেন্সিটির উপর। চার্জ ডেন্সিটির উপর, এটাকে বলা হয় তাদের তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ডিপেন্ড করবে এই জিনিসটার উপর। এতটুকু জানলেই হবে আমাদের। বাট কার মেল্টিং পয়েন্ট কার চেয়ে বেশি কম এগুলো আমাদের না জানলেও চলবে, আসলে খুব একটা ইম্পর্টেন্ট। চার্জ ডেনসিটি জিনিসটা কি? আচ্ছা, চার্জ ডেন্সিটি জিনিসটা হচ্ছে, আমি তার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে সহজ কথায়, ডেন্সিটি বলতে আমরা বুঝি যে কত কম জায়গায়, মানে আমি যখন বলি একটা জিনিস অনেক ডেন্স বা ঘন, তার মানে অনেক কম জায়গায় অনেক বেশি জিনিস। সহজ কথায় কতটুকু জায়গা বা রেডিয়াস উপরে থাকবে, কতটুকু চার্জ প্রেজেন্ট, চার্জ বাই রেডিয়াস। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, সো আমরা ডি ব্লকের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা এখন দেখবো। যে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা তেমন কিছু ইম্পর্টেন্ট ছিল না। কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপারটা একটু দেখবো এখন। কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা কি আসলে? যে এইখানে একজন হচ্ছে দাতা, মানে একজনই মানে কন্ট্রিবিউট করতেছে সংসারে, আরেকজনের কোনো কন্ট্রিবিউশন নাই, জাস্ট বসে বসে খাইতেছে, এরকম একটা ব্যাপার ছিল কোঅর্ডিনেশন বন্ড। এখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। আমরা যখন কমপ্লেক্স কম্পাউন্ড দেখবো তখন আসলে এই এই কোঅর্ডিনেশন বন্ডের কনসেপ্টটা একটু কাজে লাগবে আমাদের। সো এখানে হচ্ছে কি, যে ইলেকট্রনটা, যে কমপ্লেক্স কম্পাউন্ডটা ফর্ম হচ্ছে, আমি ফার্স্টে এফ এর ইলেকট্রন বিন্যাসটা একটু আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরাও খাতা একটু এঁকে নাও এফ এর ইলেকট্রন বিন্যাসটা। আমি জাস্ট 3d5 4s2, একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। আচ্ছা, Fe3+ যখন আমরা লিখি তখন ডি শিলে তার কয়টা ইলেকট্রন থাকে? 5টা। 5টা ইলেকট্রন থাকে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখানে জিনিসটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখালে ভালো হতো একটু। দাও, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দেখি, এখানে তো দেওয়াই ছিল। সো এটা হচ্ছে Fe2+, এটা তো আমরা বুঝতেছি মেবি, নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসলে জটিল যৌগ কিভাবে গঠন হয়েছে এই জিনিসটাই দেখবো আসলে। K4FeCN6, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, এটা কিভাবে ফর্ম হচ্ছে সেই জিনিসটা একটু খেয়াল করে দেখবো। সো এখানে দেখো, Fe2+ করবে কি, এই যে ইলেকট্রন গুলা, যখন সে দেখবে 6টা CN আছে এবং তার অরবিটালে অনেকগুলো ইলেকট্রন আসবে, সে এখন খুশি হয়ে যাবে। সে খুশি হয়ে করবে কি, অরবিটাল গুলোকে ফাঁকা করার চেষ্টা করবে। মানে CN আসতেছে, নতুন কেউ ঘরে আসতেছে, মানে তার জন্য জায়গা ফাঁকা করবে। কিভাবে জায়গা ফাঁকা করবে? এই প্রতিটা ইলেকট্রন পেয়ার গঠন করবে, মানে এ এখানে চলে আসবে, এ এখানে চলে আসবে, মানে তারা সহজ কথায় কিছু জায়গা ফাঁকা করবে, নতুন অতিথি আসতেছে। দ্যাটস ইট। এই যে এই অবস্থাটা হচ্ছে তাদের রিঅ্যারেঞ্জমেন্ট। কেউ কিন্তু এখনো জয়েন করে নাই, জাস্ট এই ইলেকট্রন এখানে চলে আসলো আর এই ইলেকট্রনটা এখানে চলে আসলো। এটা বোঝা যাচ্ছে কিনা দেখো তো, আর রিঅ্যারেঞ্জমেন্টটা। জি ভাইয়া। বুঝা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এখন দেখি, তা 3d 4s 4p মিলে এক্স্যাক্টলি 6 জন আসছিল বাসায়, 6টা অরবিটালে কিন্তু তার ফাঁকা। 1 2 3 4 5 6। এই 6টা অরবিটালে 6টা সায়ানাইড তার ইলেকট্রনকে ঢুকাই দিবে। এখানে আমরা CN6 দেখছিলাম এবং বলছিলাম যে তার একটা লোন পেয়ার আছে। CNটা করলো কি, তার লোন পেয়ারটাকে এই 6টা ফাঁকা বক্সে তার 6টা লোন পেয়ারকে ঢুকাই দিল। তার মানে এই যে অবস্থাটা ফর্ম হইলো, যে 6টা CN এর 6টা লোন পেয়ার এপির অরবিটালে ঢুকে গেল, এই স্টেটটাকেই বলা হচ্ছে কমপ্লেক্স স্টেট বা কমপ্লেক্স আয়ন। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমাকে কেউ একটু বলতে পারবা এই টোটাল কমপ্লেক্স আয়নটা চার্জ কত? রিমেম্বার, এখানে CN6 মাইনাস ছিল, মানে প্রতিটা যে CN 6টা আমি অ্যাড করছি প্রতিটারই চার্জ ছিল -1। তাহলে এই কমপ্লেক্স আয়নটার চার্জ কত আমাকে কেউ বলতে পারবা?
1 -6 আর কোনো আইডিয়া? আচ্ছা, -4 এপিতে আমি যখন কত বলছো আবার বলো তো? -4 হ্যাঁ হ্যাঁ, -4। কি চিন্তা করে বললো একটু বলো তো? এফি +2 আর আপনি যেগুলো অ্যাড করছেন ওগুলার -6 তাহলে -4 আসে। এক্স্যাক্টলি এটাই হয়েছে, যে এপির +2 আর সায়ানাইড -6, আলটিমেটলি এই আয়নটার চার্জ হলো -4। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই জি ভাইয়া। সো এটা হইলো, তারপর হচ্ছে আবার এই যে K4 জিনিসটা এখানে যোগ হয়ে গেল। তার মানে এটা চার্জ হতো -4, তার মানে চারটা K প্লাস এখানে যুক্ত হয়ে গেল, আলটিমেটলি K4 FeCN6 এই কমপ্লেক্স কম্পাউন্ডটা ফর্ম হবে। আচ্ছা ভাইয়া, আয়রনের চার্জটা তাইলে বাড়ে নেই কেন? না, আয়রনের চার্জ তো +2 আসছেই, আর সায়ানাইডের চার্জ হচ্ছে -6। আমি দুইটা একসাথে মিক্স করা টোটাল চার্জ হয়ে গেল -4। মানে ওইটা +4 হবে। হ্যাঁ। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আচ্ছা ভাইয়া, রেডিকাল যখন ফর্ম করে এটা কি তখন এরকম সিস্টেমই ফলো করে? না না, র্যাডিক্যাল তো পুরো আলাদা, মানে এই CN মাইনাসটাই তো একটা র্যাডিক্যাল। ও আচ্ছা আচ্ছা। মানে এখানে যখন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করতেছে তখন আমার ফাঁকা ডি অরবিটাল থাকা লাগবে, সেই ফাঁকা ডি অরবিটালে এই র্যাডিক্যাল বা অন্য কেউ ইলেকট্রনকে ইনসার্ট করে দিবে, তখন হচ্ছে আমি কমপ্লেক্স কম্পাউন্ড পাবো, যে একজনের অরবিটালে যখন আরেকজন ঢুকে যাবে। র্যাডিক্যাল ফর্ম করে, মানে এটা কি ন্যাচারালি পাওয়া যায় না? আসলে CN মাইনাস তো ন্যাচারালি বেশিক্ষণ থাকবে না, এটা একটা নেগেটিভ চার্জ। ধরো HCN ছিল, HCN টা ভেঙে এটা H প্লাস আর CN মাইনাসে কনভার্ট হয়ে গেল, তো CN মাইনাস এরকম 6টা CN এখানে ঢুকে গেল। অথবা NaCN ছিল, সেখান থেকে এটা কিছু মুহূর্তের জন্য ভাঙলো Na প্লাস আর CN মাইনাস হিসেবে, তখন CN মাইনাসটা এখানে চলে আসলো। ন্যাচারালি তো রেডিক্যাল বেশিক্ষণ স্টেবল অবস্থায় থাকে না কখনোই, যেহেতু সে চার্জিত। এগুলো কি শুধু রেডিক্যাল অবশ্য নেগেটিভ নন চার্জের চার্জিত জন্য? হতে পারে। হ্যাঁ, আবার বলো, শুনিনি। এগুলো কি শুধু নেগেটিভ চার্জের জন্য, পজিটিভ না না না, চার্জের জন্য? চার্জ নেগেটিভ হতে পারে, চার্জ পজিটিভ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আমরা সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রিতে যখন দেখব তখন র্যাডিক্যাল নিয়ে বিস্তারিত দেখব, যে র্যাডিক্যাল পজিটিভ হতে পারে, র্যাডিক্যাল নেগেটিভ হতে পারে, র্যাডিক্যালের ইলেকট্রন বেশি থাকতে পারে, র্যাডিক্যালের পজিটিভ চার্জও থাকতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, সো এইখানে হাইব্রিডাইজেশন জিনিসটা আপাতত আমরা বুঝবা না, সংকরিত মানে হাইব্রিডাইজড, এটা আমরা যখন হাইব্রিডাইজেশন পড়বো, এই চ্যাপ্টারে পড়বো, তখন বুঝবো। আপাতত জাস্ট একটু জেনে রাখি, এখানে দুইটা ডি অরবিটাল, একটা এস, তিনটা পি কে দখল করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটার হাইব্রিডাইজেশন বলা হচ্ছে D2sp3। এটা জাস্ট আমরা এমসিকিউর জন্য একটু মাথায় রাখবো। আচ্ছা, এখন যদি স্ট্রাকচারাল ফর্মুলাটা তোমরা একটু খাতায় লিখে একবার প্র্যাকটিস করে নাও। যদি বলে যে সংকরিত K4 মানেটা কি বল? সংকরিত মানে হচ্ছে হাইব্রিডাইজড, ওই যে বলে না যে শঙ্কর গরু, হাইব্রিডাইজড কাউ। এগ্রিকালচার ছিল কারো হ্যাঁ। তোমাদের? না ভাইয়া। না ভাইয়া, ছিল না। জেএসসি তে ছিল না নাকি? হ্যাঁ ভাই, ছিল। জি ভাইয়া, ছিল। আচ্ছা, তোমরা এটা একটু খাতায় একবার লিখে প্র্যাকটিস করে নাও, এটা মাঝে মাঝে ভুল হয়ে যায়। K4 FeCN6 এর মলিকিউলার স্ট্রাকচারাল ফর্মুলাটা। আচ্ছা, আর যদি কোশ্চেন করা হয় যে K4 FeCN6 এ কত ধরনের বন্ড দেখতে পাওয়া যায়, বা কি কি হ্যাঁ, কত ধরনের বন্ড দেখতে পাওয়া যায়, আনসারটা কি হবে তাহলে? কোয়েশ্চেনটা কি বললেন? How many types of bonds are available in K4 FeCN6? এই কম্পাউন্ডটাতে কত ধরনের বন্ড দেখতে পাওয়া যায়? মানে আমরা তো জানি বন্ড আয়নিক হতে পারে, কোভ্যালেন্ট হতে পারে, কোঅর্ডিনেশন হতে পারে। তো একটা কম্পাউন্ডেই ওয়ান, মোর দেন টু বন্ডও থাকতে পারে মাঝে মাঝে। এই কম্পাউন্ডটাতে কত ধরনের বন্ড দুইটা। দেখতে পাওয়া যায়? দুইটা। কি কি? ওই যে একটা হচ্ছে আয়নিক বন্ড যেটা K+ এর জন্য, আর একটা হচ্ছে FeCN6 এর যে বন্ডটা হয়েছে হ্যাঁ, কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড। তবে আমরা আমাদের এটা তো দুইটা,
আমাদের এমন কম্পাউন্ড অ্যাভেলেবল যেখানে হচ্ছে আমরা একই কম্পাউন্ডের মধ্যে তিন, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্পাউন্ডে দুইটা বন্ড, এমন কম্পাউন্ডে পসিবল যেখানে আমাদের তো টোটাল বন্ড সংখ্যা আমরা জানি তিনটা আমাদের জানা মতে, তো এই তিনটা বন্ডে এক্সিস্ট করে এরকম কম্পাউন্ডও এক মিনিট সো যেটা বলতেছিলাম যে এমন একটা কম্পাউন্ড হতে পারে যেখানে একই সাথে তিনটা ইয়া পসিবল, যে তিনটা বন্ডই হচ্ছে একই সাথে একই কম্পাউন্ডের মধ্যে আছে। এমন একটা এক্সাম্পল কি কেউ আমাকে দিতে পারবা যে একই কম্পাউন্ডের মধ্যে তিনটা বন্ড এরকম কিছু মাথায় আসে কিনা? কারো মাথায় কোনো এক্সাম্পল থাকলে বলতে পারো, একই কম্পাউন্ডে তিনটা বন্ড এরকম কোনোটা জানা বা মাথায় আসে কিনা চিন্তা করে। কি আচ্ছা না, আগে তো যেটা আসে মাথায় বলো, সমস্যা নাই তো। নাইট্রোজেনের সাথে কোনো কার্বন হ্যাঁ, বন্ড নাইট্রোজেন কার্বন না, একটু হাইড্রোজেন যদি বন্ড করে চিন্তা করে দেখো তো হাইড্রোজেনের বন্ডে পাওয়া যায় কিনা কিছু। হ্যাঁ, অ্যামোনিয়াম হ্যাঁ ফসফেট কি অ্যামোনিয়ামের হয় সাথে রিলেটেড, জানি না। অ্যামোনিয়া হচ্ছে কোভালেন্ট, অ্যামোনিয়ার সাথে রিলেটেড কম্পাউন্ড। অ্যামোনিয়াম ফসফেট বা সালফেট হ্যাঁ। কিছু হয়। অ্যামোনিয়াম সালফেট জানা নেই। বা অ্যামোনিয়াম ক্লোরাইড সেখানে কিছু। অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে তিনটা বন্ডই দেখা যায়। আমাকে আচ্ছা, একটু এক্সাম্পল, হ্যাঁ কার্বন মনোক্সাইডই তো তিনটা বন্ড ফর্ম করে। কার্বন মনোক্সাইড তিনটা বন্ড কিভাবে? আমি একবার কোথায় জানি পড়েছিলাম সি তিনটা বন্ড, তারপরও আমি জানি না এটা আসল কিনা। না, কার্বন মনোক্সাইড তো হ্যাঁ এখানে তো জাস্ট কার্বন আর অক্সিজেন, এটা হচ্ছে এখানে দুইটা বন্ড বেসিক্যালি, একটা হচ্ছে কোভালেন্ট বন্ড আর হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, দুইটা, তিনটা করে না, বুঝছো? মানে একটা হচ্ছে নরমাল তারা ইলেকট্রন শেয়ার করে আর একটা হচ্ছে অক্সিজেন নিজে থেকে দেয়। আমরা ওই কমপ্লেক্স স্ট্রাকচারে গেলাম না, এখানে দুইটা বন্ড জেনে রাখো, যদি এমসিকিউ তে কখনো আসে না নরমালি, এবার জানতে চাই এটা হচ্ছে দুইটা টাইপের, একটা হচ্ছে কোভালেন্ট একটা হচ্ছে কোঅর্ডিনেট। বাট এইখানে তিনটাই প্রেজেন্ট। কিভাবে? NH4+ আর Cl-, এই দুইটার কি বন্ড? আয়নিক না? আবার জি, NH3 এর সাথে যখন H+ যুক্ত হয়, বলছিলাম মনে হয় যে এখানে নাইট্রোজেন একাই ইলেকট্রন দেয়, হাইড্রোজেনের কোনো কন্ট্রিবিউশন নাই কিন্তু H+ এর। তার মানে এটা কি বন্ড? NH3 এর সাথে H+ মিলে যে NH4+ হয়, এটা কিন্তু একটা কোঅর্ডিনেট বন্ড, বিকজ হাইড্রোজেনের কোনো কন্ট্রিবিউশন নাই। আর নরমালি যে NH3 ফর্ম হয় সেটা হচ্ছে একটা কোভালেন্ট বন্ড। সো দুই নম্বরে মাঝে মাঝে আসে বা মোস্টলি এমসিকিউ, এটা আসে ওই যে এটার বহুপদী সমাপ্তি সূচক, এটা ইংলিশ কি মানে Multiple তিনটা base. থাকে, তারপর মাল্টিপল চয়েস তো মেবি চারটা অপশন থাকে, যে ওইটা না, যে তিনটা থাকে তারপর 1 2 2 3 3 1, এটাকে কি বলে ইংলিশে? আচ্ছা যাই হোক, যেটাই বলুক ওখানে আসে আর কি, যে এক নম্বরে দিয়ে দেয় আয়নিক, মানে এই কম্পাউন্ডটা দেয় হুইচ অফ দ্য ফলোইং বন্ড ইজ প্রেজেন্ট ইন দিস কম্পাউন্ড। এক নম্বরে আয়নিক, দুই নম্বরে কোভালেন্ট, তিন নম্বরে কোঅর্ডিনেট, তারপর দেয় 1 2 2 3 1 3 1 2 3, এভাবে কোশ্চেন আসতে পারে আর কি। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম। সো এই কমপ্লেক্স কম্পাউন্ডটা যদি এখন দেখা যে K4FeCN6 এর ফরমেশনটা দেখাও, এটা আমরা পারবো তো নাকি? জি Right. ভাইয়া। পটাশিয়ামটা দেখাবো না? পটাশিয়াম তো জাস্ট এখানে আয়ন হিসেবে যোগ হয়ে যায়, এখানে পটাশিয়ামের তো আসলে তেমন কোনো কাজ নাই, জাস্ট এখানে K+ আলাদা দেখাই দিলেই হলো। FeCN6 এর পাশে এখানে জাস্ট 4K+ অ্যাড করে দিলেই হলো, আর কিছু না। এই যেভাবে এটা তো আর যুক্ত হয়ে যায় না, মানে আয়নিক বন্ডটা তো জাস্ট দুইটা চার্জিত জিনিস পাশাপাশি থাকে, ওটা তো ইলেকট্রন শেয়ার বা এরকম কোনো ব্যাপার না। 4K+ আর এটার 4- একসাথে দেখাই দিলেই হয়ে গেল। আচ্ছা, এখন একটু চিন্তা করে বলো তো, আমরা K4FeCN6 দেখলাম যে এখানে Fe এর চার্জ ছিল 2+, এটার -6, এটার +4, আলটিমেটলি 0 হবে, স্বাভাবিক। একটা কম্পাউন্ডে আমরা জানি অলওয়েজ টোটাল চার্জ 0 হয়। এখন যদি K3FeCN6 এর
স্ট্রাকচারটা আঁকতে বলা হয়, এটা তোমরা একটু ট্রাই করে দেখো তো পারা যায় কিনা। এই যে K4 এফিসিয়েন্সি যেভাবে করলাম আমরা, সেই নলেজটা অ্যাপ্লাই করে K3 এফিসিয়েন্সি যেটা কি সামহাও আঁকা পসিবল কিনা, মানে স্টেপ ওয়াইজ। ফার্স্টে Fe এর আয়নটা দেখাবা, Fe কোন আয়নটা ফর্ম করলো, তার সাথে তারপর CN6টা যোগ হইলো, তারপর 3টা K যোগ হইলো। একটু চিন্তা করে দেখো তো এটা কি সামহাও পারা পসিবল কিনা এই নলেজটা অ্যাপ্লাই করে। খাতায় একে একটু ট্রাই করো। একা থেকে যায় আয়রনের। হ্যাঁ হ্যাঁ, একা থেকে যাবে, সমস্যা নেই, ও একা একাই থাকবে। ঠিকভাবে আগাচ্ছ তুমি, ঠিক আছে। এটা তাহলে হয়েছে ভাইয়া। FeCN6 এর এই স্ট্রাকচারটা আসছে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ। জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, বাকিরা আসলে আমাকে একটু জানাই। বা Fe6 পাইলাম, এই জন্য এখান থেকে এক্সট্রা একটা ইলেকট্রন সরাইলাম, তারপর এটা। আচ্ছা, নাফিস কি বুঝছো এটা ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তারপর বজুল। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, আমরা পরেরটাতে যে আরেকটা কমপ্লেক্স কম্পাউন্ড দেখি। আচ্ছা, এটার নাম হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল। এই যে এখানে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল। কার্বনিল কেন? কজ সিওটাকে বলা হয় কার্বনিল, আর নিকেল তো নিকেলই। তো এখন এই নিকেল কার্বনিলের ফরমেশনটা আমরা দেখব। তো আগের মতোই একটা জিনিস বুঝতে পারছি যে এখানে, আচ্ছা একটা জিনিস মেবি আমরা জানি না, একটু জেনে নেই যে কার্বনিলের চার্জ, সিওর চার্জ হচ্ছে এখানে মাইনাস, মানে প্রতিটার হচ্ছে -1 করে, মানে চারটা করে লোন পেয়ার ইলেকট্রন আমাকে সাপ্লাই করবে। এবং আমরা তো এটা মেবি জানি যে নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা ফার্স্ট একটু খাতায় আঁকো, স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা খাতায় কেন? কম্পাউন্ডের নাম কি বললেন? নিকেল টেট্রাকার্বনিল, লিখে দিই। সো এখানে ফার্স্ট নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখার পর তোমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নাও। রিঅ্যারেঞ্জ মানে এই কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশনে প্রতিটা কেসেই রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে যত সম্ভব আমি একসাথে চাপায় আনবো তাদেরকে, মানে হুন্ড ল অনুসারে তারা তো একটা একটা করে যাবে, আমাদের কাজ হবে তাদেরকে চাপায়া এক জায়গাতে নিয়ে আসা, এই কমপ্লেক্স কম্পাউন্ডের সব জায়গাতেই। তো তোমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে চাপায়া 3D তে নিয়ে আসো সবকিছু, সবগুলো ইলেকট্রনকে। তারপর আমরা পরের স্টেপে যাই। থ্রিডিতে আনা যায় এইভাবে? হ্যাঁ, মানে তারা যখন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে তখন আসবে, নর্মাল কেসে আসবে। জি ভাইয়া মানে এই বুঝছি। কেমিস্ট্রি ব্যাপারগুলো আসলে কি, আমরা রুলের কেমিস্ট্রি একটা সমস্যা হচ্ছে ফিজিক্স ম্যাথের মতো খুব অর্গানাইজ না, আমরা রুলের চেয়ে এক্সেপশনই বেশি দেখবো। আর আসলে মানে আমাদের ছোটবেলায় একটা ধারণা থাকে যে এই যেগুলো আমরা দেখতেছি অলওয়েজ ল অনুসারে যাবে, বা এরকম একটা প্যাটার্ন অনুসারে রিয়েকশন গুলো হবে। আসলে ব্যাপারটা তা না, যে রিয়েকশন গুলা ঘটে এক্সপেরিমেন্ট করে আমরা সেগুলা সাজানোর কোন একটা উপায় বের করি। যেমন এই যে কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড মিলে যাচ্ছে, বা কার্বন প্লাস অক্সিজেন এভাবে কার্বন মনোক্সাইড। এখন আমরা তো জানি না যে দুইটা কার্বন অক্সিজেনের সাথে মিলে আমরা দেখতেছি কার্বন মনোক্সাইড ফর্ম হচ্ছে, তাই আমরা ব্যালেন্স করার জন্য এখানে 2 একটা নিয়ে আসলাম। মানে ব্যাপারগুলো এভাবে কাজ করে যে যেটা ঘটে রিয়েলিটি, সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা একটা ওয়ে বের করি। কেমিস্ট্রিতে মোস্ট অফ দ্য থিংস হচ্ছে এরকম আর কি।
তো এখানে যেটা ঘটতেছে অ্যাকচুয়ালি সেটাকে এক্সপ্লেন করার জন্য এরকম একটা এক্সপ্লেনেশন বের করা হয়েছে আর কিছু। এখন ইলেকট্রন কিন্তু আমরা যেভাবে বলি শেল অনুসারে থাকে 1s 2s। আমরা যখন ভার্সিটিতে যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে যখন তোমরা পড়বা তখন দেখবে এগুলো আসলে কিছুই না, মানে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা ইলেকট্রনের পজিশন আসলে কখনো বলাই যায় না ঠিক মতো। ইলেকট্রন সবসময় একটা ক্লাউডের মতো ঘোরাঘুরি করতে থাকে, এর পজিশনকে আমরা বা এর জিনিসটাকে আমরা কখনোই খুব একটা ডেফিনেটলি বলতে পারি না। এগুলো হচ্ছে জাস্ট একটা আইডিয়া নেওয়া, ইলেকট্রন মোটামুটি এরকম একটা অবস্থায় থাকে এই আর কি। আচ্ছা হ্যাঁ, এখানে ইলেকট্রন গুলো আমরা জি ভাইয়া। মানে এইভাবেই ব্যাখ্যা করা হচ্ছে যে 4s থেকে ইলেকট্রনটা 3d তে চলে আসছে। এরপরে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে 4s আর 4p এর তিনটা, টোটাল 4টা জায়গা ফাঁকা হয়ে গেল। এই 4টা ফাঁকা জায়গায় কার্বনিলের 4টা লোন পেয়ার ইলেকট্রন ঢুকে যায়। আচ্ছা এখানে 4p টা আসলো কেন? আজানটা শুনে কন্টিনিউ করতেছি। এটা আছে তার মানে এখানে তো 4s 4p 4d সবকিছুই আছে, বুঝো নাই? মানে এখানে যে কার্বনিলের 4টা ইলেকট্রন রিসিভ, মানে এখানে তো আগেও 4p ছিল, আমরা যখন আগের বার 4p লিখি নাই তখনও কিন্তু 4p ছিল, কিন্তু এখানে সেখানে ইলেকট্রন ছিল না দেখে আমার সেটা দেখানোর প্রয়োজন হয় না। নরমালি এটার 4p টা ফাঁকা অবস্থায় থাকে। এখন যখন কার্বনিল ইলেকট্রন দিতে যাবে তখন সেই ফাঁকা জিনিসগুলোকে আমরা 4 এ তো হ্যাঁ বলো। 4f ও আছে, 4d ও আছে, 4f ও আছে। হ্যাঁ এগুলো 4d কেন? ও আছে, এখানেও 4d আছে, কিন্তু আমাদের 4d তে এখানে ইলেকট্রন যাচ্ছে না, তাই এটা দেখানোর প্রয়োজন হচ্ছে না আর কি। 4d ও তো এখানে আছে, অবশ্যই আছে, কিন্তু এটা আমাদের কাজে লাগতেছে না তাই আমরা দেখাইতেছি না। হ্যাঁ, এখানে এটা কোলন কোলন না সাইনটা ভাই, এটা দিয়ে কি হচ্ছে লোন পেয়ার বোঝাচ্ছে? ইলেকট্রন। বন্ড হচ্ছে এটা? আচ্ছা। আচ্ছা, তো এই নিকেল কার্বনিল সো ফার্স্ট এখানে সে মানে সজ্জিত হয়ে গেল সুন্দর করে, তারপর 4টা সিও তাদের লোন পেয়ার ইলেকট্রনটাকে এখানে দিয়ে দিল। এবং এখানে একটা লক্ষ্য করার মতো বিষয়, এই সিও কম্পাউন্ডটা, হ্যাঁ এরা কিন্তু মানে এখানে কোনো চার্জিত না, তার একটা লোন পেয়ার আছে কিন্তু সে কিন্তু চার্জিত না। মানে যেমন NH3 এর তো একটা লোন পেয়ার আছে কিন্তু তার চার্জ তো 0, তাই না? সিমিলারলি এই যে সিও, সেও কিন্তু এখানে লোন পেয়ার কিন্তু তার কোনো চার্জ নাই। আলটিমেটলি নিকেলেরও কোনো চার্জ নাই, এই সিওরও কোনো চার্জ নাই, সে সুন্দর মতো একটা নিকেল কার্বনিল কম্পাউন্ড ফর্ম করতেছে, চার্জলেস একটা জাস্ট কম্পাউন্ড। এই দুইটা গঠনকে আমাদের কাছে, এই তিনটা গঠন K3FeCN6 K4FeCN6 আর নিকেল কার্বনিল, এইগুলা কি আমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা clear. তোমরা হচ্ছে বাসায় এই তিনটা একটু নাম প্র্যাকটিস করবা, আর আমি ইয়াগুলা বলে দেই কোনটাকে কি বলে। নিকেল কার্বনিল তো আমরা জানলাম। হ্যাঁ, এখানে একটা K3Fe কোশ্চেন আছে। হ্যাঁ বল। হ্যাঁ, এখানে তো 4s এ একটা আপওয়ার্ড স্পিন আর একটা ডাউনওয়ার্ড স্পিন, তো এখানে হ্যাঁ। গেলে তো স্পিন গুলো চেঞ্জ হয়ে যাবে, মানে স্পিন গুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ স্পিন তো একটা স্পিন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এই ইলেকট্রনটা যখন যাচ্ছে তখন সে স্পিন চেঞ্জ করে এখানে ঢুকতেছে, আর এই আগের মতোই ঢুকতেছে। নাকি ভাই কোনো প্রবলেম হবে না না ইলেকট্রন? এটা কোনো প্রবলেম নাই, সে স্পিন চেঞ্জ করে স্পিন ঢুকে চেঞ্জ যাবে। করতে কোনো এনার্জি লাগে না, এক্সটার্নাল এনার্জি? এটা স্পিন নরমালি চেঞ্জ হয় ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, তবে এনার্জির প্রভাবেও চেঞ্জ হতে পারে। মেইনলি যখন ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, সাপোজ আমি যদি এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড দেই, সবগুলো এদিক বরাবর স্পিন হয়ে যায় ইলেকট্রনের। তবে নরমাল এনার্জি দিয়েও স্পিন চেঞ্জ করা যেতে পারে, আবার তার আরবিট্রারি ইলেকট্রন স্পিন চেঞ্জ করতে পারে। আচ্ছা আরেকটা কথা বলে দেই, এটা এমসি এখন বুঝবা না, বাট এমসিকিউ এর জন্য আমরা একটু জাস্ট জেনে রাখি। এখানে যেহেতু ইলেকট্রন গুলা কোথায় কোথায় ঢুকতেছে একটু খেয়াল করি। এসে একটা, পিতে তিনটা, দ্যাটস ওয়াই তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। সো আমরা সবগুলোর হাইব্রিডাইজেশন একটু মনে করার চেষ্টা করি। K4FeCN6 এ হাইব্রিডাইজেশন কি ছিল? জিনিসটা তো ভাইয়া মানে কয়টা বক্স ফাঁকা আছে কার ওইটা কয়টা? হিসাব করলে হ্যাঁ তো হ্যাঁ হয়ে কার যায়। কয়টা মুখস্থ না করলেও চলবে। D এর দুইটা, S এর একটা, P এর তিনটা, দ্যাটস ওয়াই D2sp3। পরেরটা তো সেম, D2sp3, আর এটাতে হচ্ছে sp3। ভালো কথা, আমরা নামগুলো একটু অ্যানালাইজ করি। নিকেল কার্বনিল তো বললামই, K4FeCN6, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়াটা খুব ভালো, জরুরি আর কি।
এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইট। ফেরোসায়ানাইট মানে একটা ফেরো একটা সায়ানাইট, বানান ভুল করলাম, সায়ানাইট। আর যখন K3FeCN6 তখন তার নামটা হচ্ছে ফেরিসায়ানাইট, জাস্ট একটা লেটারের ডিফারেন্স, ফেরোসায়ানাইট আর ফেরিসায়ানাইট। যখন মানে আয়রনের ভ্যালেন্সি 3+, সরি, যখন আয়রনের ভ্যালেন্সি 2+, তখন আমরা তাকে বলতেছি ফেরো, আর যখন 3+, তখন আমরা তাকে বলতেছি ফেরি। আমরা তো এটা মেবি জানতাম তাই না, যে FeCl3 কে আমরা ফেরিক ক্লোরাইড বলি, FeCl2 কে ফেরাস ক্লোরাইড বলি, নাকি? জি ভাইয়া। এটা কি ওরকমই আর কি ব্যাপারটা। সো ফেরিক থেকে ফেরি যখন 3+, আর ফেরস থেকে ফের, এখানে হচ্ছে 2+। এই হচ্ছে আমাদের কমপ্লেক্স স্টেটের ব্যবস্থা। এখানে আমরা NiCO4 এরটা কি বললেন? NiCO4 হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল। আচ্ছা, এখানে একটা জিনিস কি তোমরা এখন লক্ষ্য করতেছো যে প্রতিটা জায়গাতে এই যে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হচ্ছে তার জন্য ফাঁকা ডি অরবিটাল থাকাটা যে ইম্পর্টেন্ট, বিকজ ফাঁকা ডি অরবিটাল না থাকলে সে রিঅ্যারেঞ্জ করবে কিভাবে? এই সবগুলোকে যে একসাথে নিয়ে আসলো, নিয়ে আসতে তো পারবে না, তাই না? না ভাইয়া। এই জন্যই মানে এই কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করার জন্য ট্রানজিশন এলিমেন্ট হওয়াটা খুব দরকার, বিকজ ট্রানজিশন এলিমেন্টেরই তো ফাঁকা ডি অরবিটাল থাকে। বুঝতে পারছি এই ব্যাপারটা? হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমাদেরকে মোটামুটি 4P পর্যন্তই আছে না, মানে 4P এর বেশি না না এত না, বড় কি দিবে? 30 পর্যন্ত ইনাফ, আর ম্যাক্সিমাম 36, এর বেশি তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লিগ্যান্ড জিনিসটা কি, এটা কি আমরা দেখছি? লিগ্যান্ডের ডেফিনিশনটা একটু দেখে আসি। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু স্কিপ করছিলাম। লিগ্যান্ড মানে হচ্ছে যে হচ্ছে এই কি বলবো, এক্সাম্পল দিয়ে বলছে, আমরা যে কম্পাউন্ড দেখছি CN- বা CO, এই যে যারা যে এই লোন পেয়ার ইলেকট্রন গুলো ডোনেট করতেছে, এই ইলেকট্রন সমৃদ্ধমূলক, বা যারা হচ্ছে এই ট্রানজিশন এলিমেন্ট গুলোর সাথে রিয়েক্ট করতেছে, রিয়েক্ট করে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করতেছে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। মানে এই যে এই ইলেকট্রন সম্বন্ধ রেডিক্যাল গুলা যারা কমপ্লেক্স ট্রানজিশন এলিমেন্টের সাথে যোগ হয়ে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। বুঝতে পারছো? মানে আমাদের কেসে এক্সাম্পল হচ্ছে CN-, CO-, এগুলা হচ্ছে আমাদের এই পড়াগুলোর মধ্যে লিগ্যান্ডের এক্সাম্পল। সবাই কি বুঝছো? আবার একটু বলবেন? হ্যাঁ, যে ইলেকট্রন সমৃদ্ধ রেডিক্যাল গুলা, যে রেডিক্যাল গুলা বেশ কিছু ইলেকট্রন থাকে, মানে লোন পেয়ার থাকে সহজ কথায়, কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে ট্রানজিশন এলিমেন্টের সাথে যুক্ত হয়, ট্রানজিশন এলিমেন্টের সাথে যুক্ত হয়ে এই কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে বা কমপ্লেক্স আয়ন ফর্ম করে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, লিগ্যান্ড পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নিউট্রাল হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া, এখানে আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা নেগেটিভ চার্জ দেখলেই বুঝবো ঋণাত্মক নেগেটিভ লিগ্যান্ড। জাস্ট এই যে যেটা বলতেছিলাম কার্বনিল, এটা কিন্তু একটা নিউট্রাল লিগ্যান্ড, বলছিলাম না এটা কোনো চার্জ নাই, নিকেলেরও কোনো চার্জ নাই, এই কার্বনিলেরও কোনো চার্জ নাই, বাট কার্বনিল যেহেতু এখানে ইলেকট্রন ডোনেট করতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা লিগ্যান্ড, এবং সে হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড। আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে, যেগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। নেগেটিভ নেগেটিভ লিগ্যান্ড, লিগ্যান্ডের ইংলিশ টার্মটা লিগ্যান্ডের বা ইংলিশ লিগ্যান্ড, নেগেটিভ লিগ্যান্ড। আচ্ছা, নামকরণের ব্যাপারে, আচ্ছা, পজিটিভ লিগ্যান্ডের কম্পাউন্ড হতে পারে
নেগেটিভ লিগ্যান্ডের কম্পাউন্ড হতে পারে। কিছু এক্সাম্পল দেখি, আমরা নামকরণের প্রসেসটা দেখে নিই। আমরা নামকরণটা করব কিভাবে? খুব সিম্পল। প্রথমে থাকবে যে পজিটিভ আয়নটা, ক্যাটায়নটা থাকবে ফার্স্টে। যখন আমরা নেগেটিভ লিগ্যান্ডের নামকরণ করব, ফার্স্টে থাকবে ক্যাটায়নটা। পটাশিয়ামটা এখানে ক্যাটায়ন, আমরা পটাশিয়ামের নাম লিখলাম। এরপর দেখবো যে লিগ্যান্ড কয়টা আছে, এখানে 6টা, দ্যাটস ওয়াই এখানে লিখলাম হেক্সা। এরপর দেখবো লিগ্যান্ডের নামটা কি, লিগ্যান্ডের নাম সায়ানো, আমরা লিগ্যান্ডের নাম সায়ানো বসায় দিলাম। এরপর ট্রানজিশন এলিমেন্টের নামটা, ট্রানজিশন এলিমেন্টের নামে আমের জায়গায় 8 লিখতে হবে। মানে আমরা জানি এটার নাম হচ্ছে ফেরাম, আয়রনের নাম তো ফেরাম আমরা জানি, সেটাকে ফেরামের জায়গায় ফেরেট লিখতে হবে। এটা কি সবাই বুঝছো এই নেমিং প্রসেসটা, নাকি আরেকবার বলবো? তাহলে ভাই ফেরোসায়ানাইড কই গেল? বুঝছি ভাইয়া। ও আচ্ছা, এটা অনেক ভাবে বলা যায়। আমি যেটা বলছি এটাও ঠিক আছে। আমি যেটা বলছি যে ফেরোসায়ানাইড সেটাও হতে পারে, অথবা সায়ানোফেরেট, এভাবে বলা যেতে পারে। দুই ভাবেই তার নামকরণ করা যায়, মানে একটা কম্পাউন্ডের নেমকরণ অনেক বেশ কয়েক ভাবেই করা যায়। সেকেন্ড পেপারে আমরা আরো ডিটেইলসে দেখবো, মানে একটা নামে একটা কোম্পানির 3টা নাম থাকতে পারে। তো এখানে আমি তোমরা এটাই আপাতত মনে রাখো, আমি যেটা বললাম এটা হচ্ছে এটা বেটার, হেক্সাসায়ানোফেরেট। এটা এই একটা প্যাটার্ন চলে আসলো, এই প্যাটার্ন দিয়ে মনে রাখার চেষ্টা করো। ফার্স্ট ক্যাটায়ন, দেন নাম্বার অফ লিগ্যান্ড হেক্সা, নেম অফ দ্য লিগ্যান্ড সায়ানো, আর নেম অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট আমের জায়গায় 8, মানে ফেরামের জায়গায় ফেরেট। বুঝতে পারছো? জি ভাই, জি ভাই। আচ্ছা, এখানে একটা সুবিধা হচ্ছে এই K4 FeCN6 আর K3 FeCN6। তো এখানে যদি আমি বলতাম যে এরকম K3 থাকতো, মানে এখানে তাহলে এই 2 এর জায়গায় আমরা এখানে 3 দিয়ে দিতাম। এখানে যে 2 দিল তার মানে হচ্ছে ট্রানজিশন এলিমেন্টের চার্জ হচ্ছে এখানে +2। এই 2টা সিগনিফিকেন্ট হচ্ছে ট্রানজিশন এলিমেন্টের চার্জটা বোঝাচ্ছে এখানে। বুঝতে পারছো এটা? ভাই এখানে ট্রানজিশন বুঝিনি। এলিমেন্ট কোনটা? ভাই এখানে আয়রন। ট্রানজিশন এলিমেন্টটা কোনটা? আচ্ছা, এটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নেগেটিভ কমপ্লেক্স কম্পাউন্ড। এটা আমরা পজিটিভ যদি ফর্ম করে তখন নামকরণটা হচ্ছে তুলনামূলক ইজিয়ার, আই গেস। লিগ্যান্ডের সংখ্যা 4টা লিগ্যান্ড, এখানে অ্যামোনিয়া 4টা, দ্যাটস ওয়াই টেট্রা। লিগ্যান্ডের নাম অ্যামিন, ট্রানজিশন এলিমেন্টের নাম কপার, কপারের পাশে 2 দিয়ে দিল বিকজ কপারের চার্জ এখানে +2, আর দেন হচ্ছে এই যে অবস্থানমূলক চার্জ +2 দিয়ে দেওয়া, এবং অ্যানায়ন নাম লাস্টে দিয়ে দেওয়া। মানে আগের মতোই, ধনাত্মক লিগ্যান্ড যখন পজিটিভ লিগ্যান্ডের জন্য থাকবে অ্যানায়ন, সে অ্যাননের নামটা থাকবে লাস্টে, আর নেগেটিভ লিগ্যান্ডের জন্য থাকবে ক্যাটায়ন, সেই ক্যাটায়নের নাম থাকবে ফার্স্টে। এটা কি সবার কাছে ক্লিয়ার? মাহিন? জি ভাই ক্লিয়ার। জি ভাই clear। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাই, একটা জিনিস বুঝলাম না, কোনটা পজিটিভ কমপ্লেক্স কম্পাউন্ড আর কোনটা নেগেটিভ কমপ্লেক্স কম্পাউন্ড? কম্পাউন্ড তো কোনোটাই পজিটিভ কোনোটাই নেগেটিভ না ভাইয়া, মানে কম্পাউন্ড তো অলওয়েজ নিউট্রাল। মানে আমরা এখানে আয়নটা কি পজিটিভ, মানে আয়নটা কমপ্লেক্স আয়নটা কি পজিটিভ না নেগেটিভ সেটা নিয়ে আলোচনা আচ্ছা আচ্ছা করছি। আচ্ছা, ও আচ্ছা এখানে সালফেটটা নেগেটিভ আয়ন, দ্যাট মিন্স ডেফিনেটলি এই আয়নটা হচ্ছে পজিটিভ, কমপ্লেক্স আয়নটা পজিটিভ। বুঝতে পারছো? জি ভাই, এখন বুঝতে পেরেছি। আর এখানে চার্জটা ক্যালকুলেট করলে বুঝতে পারবো। কপারের চার্জ এখানে +2, এবং অ্যামোনিয়ার তো কোনো চার্জই নাই, অ্যামোনিয়ার চার্জ হচ্ছে 0। তার মানে এখানে টোটাল চার্জ আমরা দেখতে পাচ্ছি +2, তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ আয়ন ফর্ম করছে, পজিটিভ কমপ্লেক্স আয়ন। বুঝছো নাফিস? জি ভাই, বুঝতে পেরেছি এখন। আচ্ছা, সিমিলারলি এখানে FeCN6 এর চার্জ 2, এর চার্জ -6, যেহেতু এখানে টোটাল চার্জ -4, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নেগেটিভ আয়ন। এরপর আমরা যেটা দেখলাম নিকেল টেট্রাকার্বনিল বা টেট্রাকার্বনিল নিকেল, এখানে এটা হচ্ছে একটা নিউট্রাল আয়ন, কারণ এখানে কারোই কোনো চার্জ নাই, এই আর কি। সো এটার নেমিং প্রসেসটা হচ্ছে, এখানে যেহেতু ক্যাটায়ন অ্যানায়ন কিছু নাই, লিগ্যান্ডের নাম্বার, লিগ্যান্ডের নাম, ট্রানজিশন এলিমেন্টের নাম, ট্রানজিশন এলিমেন্টের চার্জটা ব্র্যাকেটে দিয়ে দিল।
আচ্ছা, সো পজিটিভ, নেগেটিভ আর নিউট্রাল এই তিনটা কমপ্লেক্স কম্পাউন্ডের নেমিং নিয়ে বা এই জিনিস লিগ্যান্ড গুলা কি এগুলো বুঝতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমরা এই স্টেপ গুলো দেখি নাই, কারণ স্টেপ এভাবে পড়াচ্ছে, এক্সাম্পল দিয়ে পড়াটা বেটার। আমরা এখন একটু বুঝতে পারবো, আশা করা যাবে যে কি করছি আসলে আমরা ফার্স্টে কমপ্লেক্স আয়ন ডিফাইন করছি যে এটা কমপ্লেক্স আয়ন হবে, দেন আমরা ট্রানজিশন এলিমেন্ট কোনটা সেটা বাছাই করছি, তারপর আমরা দেখছি যে সেখানে ফাঁকা অরবিটাল কয়টা আছে। মূলত স্টেপ 4টা এখানে ইম্পর্টেন্ট। আমরা সবকিছুকে একপাশে চাপায় নিয়ে আসছি ফাঁকা ডি অরবিটাল গঠন করার জন্য, তারপর ফাঁকা জায়গাগুলোতে লিগ্যান্ডের ইলেকট্রন গুলো ইনসার্ট করে দিচ্ছি। স্টেপ গুলোকে এখন বোঝা যাচ্ছে কিনা একটু দেখো তো। জি ভাই, বজ্র- বুঝা যাচ্ছে।